গুড আফটারনুন স্টুডেন্টস, ওয়েলকাম টু ত্রিপুরা ইন্টারেক্টিভ ভার্চুয়াল ক্লাসরুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সো আমরা আজকের ক্লাসটা আমরা গত দিনে আমরা যা যা পড়েছিলাম ওইখান থেকে আমরা কন্টিনিউ করব। এর আগে আমরা কি কি পড়েছিলাম আমরা একটু মনে করে নেব। সো আমরা কি কি পড়েছিলাম দেখি তোমাদের মনে আছে কিনা, আমরা কি কি পড়েছিলাম বলো তো দেখি। ভেরি গুড, আমি দেখতে পাচ্ছি অনেকে সঠিক বলছো। তাহলে আমরা পড়েছিলাম প্রবেদ্য কোণ, তাই না? আমরা পড়েছিলাম কিভাবে প্রবেদ্য কোণ পরিমাপ করা হয়, ঠিক আছে। আর কি কি পড়েছিলাম? প্রবেদ্য কোণ ছাড়া আমরা কি কি পড়েছিলাম? ভেরি গুড, আমাদের প্রবেদ্য কোণটা কিভাবে পরিমাপ করতে হয়, ঠিক আছে। কি আমাদেরকে যদি বলে দিয়ে যে আমাকে 310 ডিগ্রি একটা প্রবেদ্য কোণ, হ্যাঁ, অঙ্কন করার জন্য, তাহলে আমরা কি করব? প্রথমত 180 ডিগ্রি কোণটা অঙ্কন করব, তারপর যে বাদ বাকি যে অ্যাঙ্গেলটা থাকবে, কোণ থাকবে, ওটা আমরা বের করে নেব, ঠিক আছে। তো লাস্ট আমরা এতটুকু পর্যন্ত পড়েছিলাম। আমরা কিছু ত্রিভুজ দেওয়া ছিল আমাদেরকে, এই ত্রিভুজগুলি কি বলেছিল আমাদেরকে? কোণ পরিমাপ করার জন্য বলেছে। এরপর এই কোণগুলির সমষ্টি নির্ণয় করার জন্য বলেছে আমাদেরকে, ঠিক আছে। সো তো এখান থেকে এরপর আমি তোমাদের একটা প্রশ্ন দিয়েছিলাম, এটা আবারও দিচ্ছি, দেখি তোমরা মনে আছে কিনা প্রশ্নটা। আমি ওই দিন পড়িয়েছিলাম, যদি মনে থাকে আমি ওই দিনে দিয়েছিলাম, আজকে আবার দিচ্ছি তোমাদেরকে, দেখি তোমাদের মনে আছে কিনা। বলেছি কি প্রশ্নে দেখো, ভি অক্ষরের রেখাগুলির মধ্যে ড্যাশ তৈরি হয় বলেছে। একটি সূক্ষ্মকোণ তৈরি হবে, না একটি সমকোণ তৈরি হবে, না একটি স্থূলকোণ তৈরি হবে, না একটি প্রবেদ্য কোণ তৈরি হবে বলেছে, ঠিক আছে। তো দেখি তোমাদের মনে আছে কিনা, আমি সময় দিয়ে দিচ্ছি, তোমরা ছটপট করে বলে দাও কি হবে। ভি অক্ষরের রেখাগুলির মধ্যে কি কোণ তৈরি হবে বলেছে? এটা কি সূক্ষ্মকোণ হবে, না সমকোণ হবে, না একটি স্থূলকোণ হবে, না একটি প্রবেদ্য কোণ হবে? দেখি, ইতিমধ্যে আমি দেখতে পেয়েছি অনেকে সঠিক উত্তর দিয়ে দিয়েছ। বি অক্ষরের রেখাগুলির মধ্যে কি কোণ তৈরি হবে বলেছে, একটু আইডিয়া করে দেখো। প্রায় সময় শেষ হয়ে যাচ্ছে, ছটফট করে দিয়ে দাও, তোমাদের সময় শেষ হয়ে গিয়েছে। বাহ, ভেরি গুড, দেখি আমি দেখতে পেয়েছি অনেকে মনে করেছো। তাহলে বি অক্ষরের রেখাগুলির মধ্যে কি কোণ তৈরি হবে? আমরা বলতে পারি বি অক্ষরের রেখাগুলির মধ্যে সূক্ষ্মকোণ তৈরি হবে। কেন সূক্ষ্মকোণ তৈরি হবে? কারণ আমরা জানি সূক্ষ্মকোণের মান কত হবে, 0 to 90, এর মধ্যে থাকলে এটা হয়ে যাবে সূক্ষ্মকোণ। তো তুমি যখন এটাকে চাঁদা দিয়ে পরিমাপ করবে, দেখবে 90 ডিগ্রির নিচে পেয়ে যাবে, ঠিক আছে। তো 90 ডিগ্রির নিচে যখন পেয়ে যাবে, এটা হয়ে যাবে সূক্ষ্মকোণ, ঠিক আছে, বুঝা গিয়েছে? আচ্ছা, তো এতটুকু পর্যন্ত আমরা পড়িয়েছিলাম। তো এখন আমরা দেখব একটা চাঁদা কিভাবে আমরা তৈরি করতে পারি, ঠিক আছে। কিভাবে আমরা চাঁদা তৈরি করতে পারি তোমরা ট্রাই করবে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এরপর তোমরা বাড়িতে গিয়ে দেখবে কিভাবে তোমরা দেখবে একদম ইজিলি তোমরা চাঁদা তৈরি করতে পারবে। দেখো আমি কি করেছি, আমি একটা প্রথমত সাদা কাগজ নিয়েছি। তো এটাকে আমি দেখো পেন্সিল কম্পাস দিয়ে কি করছি, পেন্সিল কম্পাস দিয়ে আমি কি করেছি, এটাকে চারিদিকে আমি একটা সার্কেল তৈরি করেছি, ঠিক আছে, বৃত্ত অঙ্কন করেছি। এখন আমি বৃত্তটা কি করব, এরপর আমি বৃত্তটা চারিদিকে কেটে নেব এই কাগজটাকে। দেখো আমি চারিদিক যে বৃত্তটা অঙ্কন করেছি এর আমি দাগ বরাবর কেটে নিচ্ছি, ঠিক আছে, দেখতে পাচ্ছি কিভাবে কাটা হচ্ছে, ঠিক আছে। এরপর আমি কি করব, এটাকে আমি দুই ভাঁজ করব সমানভাবে, ঠিক আছে। আমরা দুই ভাঁজ করেছি, দেখেছো, সুন্দরভাবে আমি ভাঁজ করার পর এরপর দেখবে একটা আমরা লাইন পেয়ে যাব। আমি যখন ভাঁজ লাইন পেয়ে গেছি, লাইনটা পেয়েছে, এরপর এই লাইনটাকে আমি একটা কি করব, কেটে নেব। কারণ আমাদেরকে তো চাঁদা বলেছে। তো চাঁদা মানে কি, একটা বৃত্তের অর্ধেক অংশ দিয়ে তো আমরা চাঁদা তৈরি করতে পারি, তাই না? চাঁদাটা যে বক্র অংশটা তো এইরকমই দেখাচ্ছে আমাদেরকে, দ্যাট মিন্স বৃত্তের অর্ধেক অংশ, অর্ধবৃত্তের মতো। দেখো, তো এখানে একটা আমরা অর্ধবৃত্ত পেয়ে গিয়েছি। তো এখন আমরা কি করব, এটাকে আবার দুই ভাঁজ করব। দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে। তো দুই ভাঁজ করার পর এরপর আমরা যেটা পেয়েছি
খোলার পর এটাকে আমরা স্কেল দিয়ে কি করব, একটা দাগ দেব। এখন এই যে দাগটা তৈরি করেছি, দ্যাট মিনস আমি এই জায়গাতে আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছি, 90 ডিগ্রি। দ্যাটস ওয়াই আমি এখানে কি করেছি, 90 ডিগ্রি লিখেছি। ঠিক আছে, একটা সমকোণ মানে এক সমকোণ সমান 90 ডিগ্রি, তোমরা জানো। তো আমি কি করেছি, কাগজটাকে প্রথমত কাগজটাকে কি করেছি, সার্কেল দিয়ে কেটেছি, সার্কেল আকারে, বৃত্ত আকারে। এরপর অর্ধেক করেছি, এরপর অর্ধেক কেটে নিয়েছি, আবার যে বাদ বাকি অর্ধেক অংশ ছিল ওইটাকে আবার ভাঁজ করে দিয়েছি। এরকম আমি পেয়েছি। এখন আবার কি করব, আবার এটাকে ভাঁজ করব। দেখো কিভাবে করছে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। এটাকে ভাঁজ করার পর আমি আবার এমন ভাবে ভাঁজ করেছি যাতে তিনটে অংশ সমান থাকে। ঠিক আছে, দেখো এখন আমরা এই তিনটে অংশ একটু চাপ দিয়ে একটা দিয়েছি, আমরা প্রেস করেছি, একটা চাপ দিয়েছি যাতে আমাদের ভিতরের যে অংশটা এটাতে একটু দাগ পড়ে যায়। তো দাগ পড়ার পর একটা ভাঁজের সিস্টেমটা যদি চলে আসে, এরপর আমরা স্কেল দিয়ে ওইটা অঙ্কন করব। দেখো স্কেল দিয়ে আমি কি করেছি, দাগ টেনছি। ঠিক আছে, তো আমরা স্কেল দিয়ে দাগ টেনে নিয়েছি। তো এইদিকে আমরা 90 পেয়ে গেছি। তো এর দিকে যে অ্যাঙ্গেল দুটো আছে, এটা কত কত হবে, এটা হবে 0 ডিগ্রি, এটা হয়ে যাবে, আর এটা হবে 30 ডিগ্রি, আর এটা হয়ে যাবে 60 ডিগ্রি। আর এরপর আমরা কত পেয়েছি, 120, 150 আর 180 পেয়েছি। মানে আমি কি কি পেয়েছি দেখো, এই যে দেখবে দুটো অ্যাঙ্গেলের মধ্যে ডিফারেন্সটা 30 ডিগ্রি। ঠিক আছে, এটার মধ্যে 30, এটার মধ্যে 30, এটার মধ্যে 30 পেয়ে গেছি। হ্যাঁ, এটার মধ্যে 30 পাবে, এটার মধ্যে 30 পাবে। মানে আমি 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি করে অ্যাঙ্গেল পেয়ে গেছি। দ্যাট মিনস আমি পেয়েছি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এরপর কি কি পেয়েছি, 120 ডিগ্রি, 150 ডিগ্রি, অ্যান্ড লাস্টে কত পেয়েছি আমরা, 180 ডিগ্রি। ঠিক আছে, তো এরপর আমরা আরো আঁকতে পারি কিনা, আমরা আরো যে অ্যাঙ্গেলগুলি আছে, কোণগুলি আছে, ওরা আমরা ইয়ে করতে পারি কিনা দেখি, মেজার করতে পারি কিনা। ঠিক আছে, দেখো আমি আবার কি করেছি, যে কাগজটা ছিল আমি এটাকে আবার আগের মতো করে ফেলেছি, এই জায়গাতে আমি আগের মতো করেছি। এরপর আবার সেম ভাবে আমি তিনটা অংশে ভাগ করব, যাতে তিনটা অংশের পরিমাণ সমান থাকে। বুঝতে পেরেছো? তো এরপর আমরা কি করেছি, একটু চাপ দিয়েছি যাতে দাগটা বসে যায়। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে দেখানো হচ্ছে। সো এক্ষেত্রে আমরা অনেকগুলি দাগ পেয়ে গিয়েছি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমি কি করেছি, এখান থেকে কত পাবো দেখো। তো এখন আমরা দাগগুলি যে দিয়েছি, এই দাগগুলিকে আমরা একটু কাঠ পেন্সিল দিয়ে আমি একটু দাগটাকে সুন্দরভাবে দিচ্ছি স্কেল দিয়ে, স্কেলের মাধ্যমে। দেখো ঠিক আছে, এখন মোটামুটি দেখতে একটা স্কেলের মতো লাগছে না? নিশ্চয়ই লাগছে স্কেলের মতো দেখতে। তো এখন আরো মাপ দেব। তো এক্ষেত্রে 10, এখানে 20, এখন 10 10 ডিফারেন্স থাকবে। এক্ষেত্রে 10 হয়েছে, এই জায়গাতে 10, মানে 10 10 ডিফারেন্স করে আমরা এদিকে যাব। দ্যাট মিনস আমাদের একটা চাঁদা, সম্পূর্ণ চাঁদা তৈরি হয়ে গিয়েছে। বুঝেছ? সো এখন একটা প্রশ্ন এসেছে, কি বলেছে দেখো, ভালোভাবে বুঝবে প্রশ্নটা। বলেছে প্রদত্ত চিত্র অনুসারে নিচের কোন কোনটি প্রবৈধ কোণ বলেছে। আমি আবারও বলছি, বলেছে প্রদত্ত চিত্র অনুসারে কোন কোনটি প্রবৈধ কোণ বলেছে। তো প্রবৈধ কোণের সম্বন্ধে তোমরা জানো, প্রবৈধ কোণ বলতে আমরা কি বুঝি, আমরা গত দিনের ক্লাসে আমরা পড়িয়েছিলাম তোমাদেরকে, যদি তোমাদের মনে থাকে। তাহলে এই যে চারটে অপশন দেওয়া আছে, অ্যাঙ্গেল এবিডি, এওডি, অ্যাঙ্গেল এওই, এন্ড অপশন সি তে লেখা আছে অ্যাঙ্গেল সিওডি, এন্ড অপশন ডি তে দেওয়া আছে অ্যাঙ্গেল বিওডি। এই যে চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তরটা কি হবে বলেছে। তো সঠিক উত্তরটা কি হবে চটপট করে বলে দাও, আমি সময় দিয়ে দিচ্ছি তোমাদেরকে। প্রদত্ত চিত্র অনুসারে নিচের কোন কোনটি প্রবৈধ কোণ বলেছে। আমি দেখতে পাচ্ছি অনেকে সঠিক উত্তর দিয়ে দিয়েছো, বাহ, তার মানে তোমরা ভালোভাবে পড়াশোনা করছো, বোঝা যাচ্ছে। তো তোমাদের সময় শেষ হয়ে গেল, আমি দেখতে পাচ্ছি অনেকে
সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড। সো আমাদের অপশনটা কি হয়ে যাবে? অপশন বি। দেখো আমরা জানি প্রবেদ্য কোণ হতে হলে যে কোণের যে পরিমাণটা 180 থেকে 360 মধ্যে থাকতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো, এই যে দেখো 180 ডিগ্রি থেকে শুরু হয়েছে, তো এই দিকেতে এই জায়গাতে যেটা দেখতে পাচ্ছ এ ও ই বলেছে অপশন এ ও, দেখো এই যে এ ও ই, এটা ই হবে, ঠিক আছে এই জায়গাটা। সো এই যে অপশনটা আমি এদিকেরটা চিন্তা করিনি, এদিকে বললে হবে না, আমরা জানি এই দিকের থেকে হতে হবে, কারণ প্রবেদ্য কোনো পরিমাণ কোনো সময় 180 ডিগ্রি নিচে হবে না, তাই না? তো এখান থেকে এটা উপরের দিকে হয়ে যাবে, অথবা এটাকে যদি মানে দিয়ে দেওয়া হয় এই মানটা তোমরা বের করতে পারবে, পুরো অংশটা মান 360 ডিগ্রি, আর এখান থেকে এই অংশ কোনটার মান বিয়োগ করে দেবে, পুরো প্রবেদ্য কোণের পরিমাপটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। বুঝতে পেরেছো? আশা করি বুঝাই গিয়েছে। সো তাহলে আমরা কি কি পড়েছিলাম, আমরা রিভিশনের ক্লাসটা আরেকটু এগিয়ে যাই, তাহলে কি কি পড়েছি আমরা আগে। দেখো আমরা কোণের উপস্থাপনা পড়েছিলাম প্রথমত। তো কোণের উপস্থাপনা আমরা কিসের মাধ্যমে করি? আমরা স্কেলের মাধ্যমে, আমাদের চাঁদার মাধ্যমে আমরা কোণের পরিমাপটা করতে পারি। এখানে যেমন দেখতে পাচ্ছ, এখানে যে এন এম, এই যে এল দেখতে পাচ্ছ, এটা একটা কোণ পাচ্ছি আমরা। এখানে ও এম এল যেটা দেখতে পাচ্ছ, এটা একটা কোণ পাচ্ছি। এখন এই কোণের নামটা কিভাবে দেব? ঠিক আছে, আমরা আগেও পড়ানো হয়েছে এই জিনিসটা, তো আমরা জাস্ট একটু রিভিশনের মতো দিচ্ছি। এই যে কোণটা দেখতে পাচ্ছ, এই কোণটার নাম আমরা কিভাবে লিখতে পারি? ভেরি গুড মাই ডিয়ার স্টুডেন্টস। তার মানে আমি লিখতে পারি, আমরা এটাকে কি লিখতে পারি? এখন বলেছে দেখো, আমরা কি অ্যাঙ্গেল এম বলতে পারি? বলতে পারি, ঠিক আছে না? এখন এর মধ্যে তোমাদের একটা বিষয় আসবে, যখন আমি এই অ্যাঙ্গেলটার কথা বলবো তখন ওই ক্ষেত্রে এম বলতে পারবো, আবার যখন এই অ্যাঙ্গেলটার কথা বলবো তখন ওই ক্ষেত্রে আমরা এমটা বলতে পারবো, ডিপেন্ড করে এক এক ক্ষেত্রে এক এক রকম, ঠিক আছে। তো এটাকে আমরা বলতে পারি কিনা বলেছে। দেখো এই যে এমটা দেখতে পাচ্ছ, এই যে অ্যাঙ্গেলটা দেখা যাচ্ছে, এই দেখো এই অ্যাঙ্গেলটা, এই কোণটা যে দেখতে পাচ্ছ, এই কোণটাকে আমরা এম দিয়ে আমরা উপস্থাপনা করতে পারি, ঠিক আছে। আবার দেখো এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ তোমাদের এখানে, এটাকে আমরা আরেকটা অ্যাঙ্গেল হিসেবে উপস্থাপনা করতে পারি, ঠিক আছে। আবার এই যে পুরো অংশটা দেখতে পাচ্ছ, এই যে পুরো অংশটা, এটাকেও আমরা অ্যাঙ্গেল এম দিয়ে আমরা অঙ্কন করতে পারি, দ্যাট মিন্স উপস্থাপনা করতে পারি, ঠিক আছে। এখন যদি আমি এই অ্যাঙ্গেলটার কথা চিন্তা করি, এই জাস্ট এই অ্যাঙ্গেলটা, এই যে নীল কালার দেখতে পাচ্ছ, এই অ্যাঙ্গেলটার ক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি? এল এম এন লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। আর এই এল এম এন যে লিখেছি আমি, এই এল এম এন এর মধ্যে যে মিডলের যে অক্ষরটা থাকে, হ্যাঁ মিডলের যে এমটা থাকে, এটা কোণের মেন যে কোণের যে অ্যাঙ্গেলটা এটা নির্দেশ করে, ঠিক আছে। মানে এই জায়গাতে অ্যাঙ্গেলটা আছে, অথবা এটাকে আমরা এন এম এল আকারেও লিখতে পারি। আমি এই অ্যাঙ্গেলটার কথা বলছি, আমি এটাকে কিভাবে লিখতে পারবো? এন এম এল অথবা এল এম এন, কিন্তু কোনো সময় আমি এখান থেকে স্টার্ট করতে পারবো না, এই এমটা সবসময় মিডলে থাকতেই হবে। এই এম এক অক্ষরের দ্বারা আমরা কোণের পরিমাপটা উপস্থাপনা করতে পারি, বুঝেছো? দ্যাট মিন্স এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ, ভিতরে যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ, এটা এটা কোণের পরিমাপ নির্দেশ করে। আবার একই ক্ষেত্রে একইভাবে আমি যদি এটা যদি একটু নির্দেশ করতে যাই, তো এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি এল এম ও, এবং কি লিখতে পারি ও এম এল, ঠিক আছে। তো এই ক্ষেত্রে ওর ক্ষেত্রেও এই যে এমটা দেখতে পাচ্ছ, এটা সেম একইভাবে কি করবে। আবার এটার ক্ষেত্রে, এই পুরো অংশটার ক্ষেত্রে যদি তুমি চিন্তা করে দেখো, এটার ক্ষেত্রে এন এম ও আকারেও আমরা এটাকে একটা কোণ পরিমাপ করতে পারি, কিন্তু এই কোণের যে পরিমাপটা হবে এটা 180 ডিগ্রি হয়ে যাবে, তোমরা জানো, ঠিক আছে। এটা একটা সরল কোণ, তো এক সরল কোণ সমান 100 কত হবে? 180 ডিগ্রি হবে।
তাই তো। তো অথবা এটাকে আমরা লিখতে পারি ও এম এন। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আমরা মনে রাখবো সব সময় যে কোনো কোণ নির্দেশ করার ক্ষেত্রে শীর্ষবিন্দু সর্বদা মধ্য অক্ষর হিসেবে লেখা হয়। এই যে শীর্ষবিন্দুটা দেখতে পাচ্ছ, সর্বদা এই শীর্ষবিন্দুটা সবসময় মধ্য অক্ষর হিসেবে লেখা হয়। আর এই যে শীর্ষবিন্দুর পাশেই এই যে অ্যাঙ্গেলটা থাকবে, এটা হয়ে যাবে আমাদের মেন কোণের পরিমাপ। বুঝেছ? সো এখন এই যে দেখতে পাচ্ছ পি কিউ এবং পি আর বাহু দ্বারা গঠিত একটি কোণ আঁকো এবং কোণের শীর্ষবিন্দুটির নাম লেখো। তাই আমরা একটা দেখে নেব কিভাবে হবে। দেখো আমি কি করেছি, পি কিউ একটা বাহু এঁকেছি, আবার পি আর একটা বাহু এঁকেছি। এখন বলেছে যেহেতু আমাদের প্রশ্নে দেওয়া আছে পি কিউ এবং পি আর বাহু দ্বারা গঠিত একটি কোণ আঁকো এবং কোণের শীর্ষবিন্দুটির নাম লেখার জন্য বলেছে। এখন এই কোণের শীর্ষবিন্দু কি হবে, একটু আগে আমি বলে দিয়েছি তোমাদেরকে, এই কোণের শীর্ষবিন্দুটির নাম কি দিয়ে হবে, কোনটাকে তোমরা কিভাবে লিখতে পারো বলো তো দেখি। ভেরি গুড, আমরা এটাকে লিখতে পারি অ্যাঙ্গেল আর পি কিউ, অথবা এটাকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, অ্যাঙ্গেল কিউ পি আর। ঠিক আছে, আর শীর্ষবিন্দুটা কি হয়ে যাচ্ছে দুটো ক্ষেত্রে, পি হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স আমরা বলতে পারি যে এই যে একটা কোণ গঠিত হয়েছে, এই কোণের ক্ষেত্রে শীর্ষবিন্দুটা হয়ে যাচ্ছে আমাদের পি বিন্দু। বুঝেছ? তো এখন বলেছে চিত্রে কয়েকটি কোণ আছে বলেছে, কোণগুলির নাম লিখে জন্য বলেছে। বলো তো দেখি কয়টা কোণ হবে। ভেরি গুড, আমি দেখতে পাচ্ছি অনেকে সঠিক বলেছ। এই ক্ষেত্রে আমরা কোণ পেয়ে যাব, তিনটা পেয়ে যাব। কি কি পাবো দেখো, এটা আমরা আগে পড়িয়েছিলাম যদি তোমাদের মনে থাকে আর কি। এটা একটা কোণ পেয়েছি, সরি এই কোণটা একটা পেয়েছি, আর একটা কি কোণ পাবো, এই কোণ আর একটা পেয়েছি, দুটা হয়ে গেছে। আর একটা কোণ কি পাবো আমরা, এই কোণটা পেয়ে গেছি। দ্যাট মিন্স আমরা তিনটা কোণ পেয়ে যাচ্ছি এই জায়গা থেকে। ঠিক আছে, চিত্রে কয়টি কোণ আছে বলেছে, তা আমরা দেখে নেব। দেখেছো তো, দ্যাট মিন্স চিত্রটিতে আমরা বলতে পারি তিনটি কোণ রয়েছে। বুঝা গিয়েছে? এই যে দেখতে পাচ্ছ। এখন একটা প্রশ্ন দিয়েছি তোমাদেরকে, প্রশ্ন এসেছে, বলেছে প্রদত্ত কোণে প্রাথমিক রশ্মি কোনটি বলেছে। আমরা যদিও প্রাথমিক রশ্মি পড়েছিলাম, তো প্রদত্ত চিত্রে প্রাথমিক রশ্মি কোনটা হবে বলতে দেখি, তোমরা বলতে পারো কিনা। আমরা পড়িয়েছিলাম এই যে পি কিউ বলেছে না, পি হার হবে বলেছে না, কিউ আর হবে বলেছে না, উপরে কোনটি নয় বলেছে। তো আমি তোমাদেরকে সময় দিয়ে দিচ্ছি, আমি জাস্ট রিভিশন পড়াচ্ছি তোমাদেরকে এখন। এটা আমরা পড়িয়েছিলাম আমাদের গত ক্লাসে, তোমাদের যদি মনে থাকে। আমি দেখতে পাচ্ছি অনেকে সঠিক উত্তর দিয়েছে, বলেছে প্রদত্ত কোণে প্রাথমিক রশ্মি কোনটা হবে বলেছে। চটপট করে বলে দাও কি হবে। প্রাথমিক রশ্মি আমরা জানি, প্রাথমিক রশ্মি বলতে কি বুঝি, অন্তিম রশ্মি বলতে আমরা কি বুঝি আমরা জানি। তো তোমাদের সময় শেষ হয়ে গিয়েছে, আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ। আমি বলে দিচ্ছি আবারও, দেখো এই যে আমরা চিত্রটা দেখতে পাচ্ছি, চিত্রটা থেকে আমরা চিত্র থেকে এই যে কোন বাহুটা পাচ্ছি, এই যে বাহুটা, এই যে রশ্মিটা পাচ্ছি, এখান থেকে যে কোনো একটা বিন্দু থেকে স্টার্ট হয়ে যখন কোনো অসীম বরাবর যেতে থাকে, হ্যাঁ, একটা রশ্মি একটা সরলরেখা, তখন এটাকে আমরা বলবো কি বলবো, রশ্মি বলবো। অ্যাকচুয়ালি আমরা রশ্মি বলে থাকি, এটা রশ্মি হবে উচ্চারণ। ঠিক আছে, তো এই রশ্মি পেয়ে যাব আমরা। ঠিক আছে, তো এখান থেকে যে রশ্মিটা পেয়েছি এটাকে এখান থেকে এদিকে হবে, আর এখান থেকে যেহেতু আমি অ্যাঙ্গেলটা এদিকে অঙ্কন করছি, এদিকে যাচ্ছি বরাবর। বুঝেছো? আমরা যখন কোনো কোণ পরিমাপ করব, আমরা কোথায় থেকে যাব, আমরা কি আমাদের যে ইনিশিয়াল যে রশ্মিটা আছে, যে রেটা আছে, এই রে থেকে এদিকে যাব, আর এটাকে বলবো ইনিশিয়াল রে, আর এটাকে বলবো অন্তিম রে, মানে অন্তিম রশ্মি রশ্মি। ঠিক আছে, কি বলেছে এখন একটা প্রশ্ন হচ্ছে, বলেছে তিনটি বিন্দু এ এবং বি এবং সি নাও যাতে তিনটি বিন্দু একটি সরলরেখা না থাকে বলেছে।
আমি তিনটে বিন্দু নিয়েছি এ বি সি। তো কি বলেছে, বিন্দু তিনটি যাতে একটি সরলরেখা না থাকে, এবং কি বলেছে, চিত্র থেকে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও বলেছে। তো কি কি প্রশ্ন বলেছে আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন দেওয়া আছে এ এবং বি এবং সি বিন্দু থেকে যে কোনো দুটি বিন্দু নিয়ে তোমরা কয়টি রেখা আঁকতে পারবে বলছে। এ বি সি বিন্দু থেকে যে কোনো দুটি বিন্দু নিয়ে তোমরা কয়টি রেখা আঁকতে পারবে? তিনটা। ভেরি গুড। দ্যাট মিন্স এটা দিয়ে আমরা তিনটা রেখা আঁকতে পারবো। ঠিক আছে। তো আবার আরেকটা এসেছে, কি বলেছে আরেকটা দেখবো, বলেছে উৎপন্ন রেখাগুলির নাম লিখো। কি হবে? ভেরি গুড, উৎপন্ন রেখাগুলি হয়ে যাবে কি হবে, এ সি বি সি এবং এ বি। এখন আমি যদি বলি তোমাদেরকে যে কোণগুলি আছে, কোণগুলি কি হবে, যে কোণগুলি আছে, কোণগুলি কয়টা কোণ পাবো আমরা এখান থেকে? তিনটা কোণ পেয়ে যাব, এই যে শীর্ষবিন্দু 1 2 3। বুঝেছো? তো এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, এগুলি পেয়ে যাচ্ছি। উৎপন্ন রেখাগুলি হলো এ বি, বি সি এবং এ সি। এবং যে কোণ উৎপন্ন করে, রেখাগুলি কয়টি কোণ উৎপন্ন করে এবং কোণগুলির নাম লেখার জন্য বলেছে। তো রেখাগুলি তিনটি কোণ উৎপন্ন করে এবং কোণগুলি দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে দেখাই যাচ্ছে কোণগুলি কি কি হবে। কোণগুলি যে শীর্ষবিন্দু হবে এটা হবে এ বি এবং সি হবে। ঠিক আছে। এবং এই কোণগুলিকে আমরা লিখতে পারি বিএসি অথবা সিএবি। আবার আরেকটা কি পাবো, এবিসি অথবা সিএবি। এংটা রাখতে হবে, তোমাদেরকে সবসময় মনে রাখবে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ এটার সাহায্যে আমরা কোণ পরিমাপ করি। ঠিক আছে, সবসময় মনে রাখবে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ এটার মাধ্যমে আমরা কোণ বুঝাই। এখন বলেছে তোমরা তোমাদের নোটবুকে আরেকটি বিন্দু ডি নাও যাতে ডি বিন্দুটি কোনো রেখা না থাকে। এখন তোমরা যে কোনো দুটি বিন্দুর মাধ্যমে কয়টি রেখা আঁকতে পারবে বলেছে। তা আমরা কি করেছি দেখো, আমরা এখানে ডি একটা বিন্দু নিয়েছি, এরপর ডি বিন্দুর মাধ্যমে আমরা কয়টা বলেছে, যাতে ডি বিন্দুটি কোনো রেখা না থাকে বলেছে। এখন তোমরা যে কোনো দুটি বিন্দুর মাধ্যমে কয়টি রেখা আঁকতে পারবে বলো তো দেখি কি হবে। ডি বিন্দুর মাধ্যমে আমরা কয়টা রেখা আঁকতে পারবো? তিনটা রেখা আঁকতে পারবো। ঠিক আছে। সো দেখো এক্ষেত্রে এই যে এখন যে চিত্র দুটো দেখতে পাচ্ছ একটু ভালোভাবে লক্ষ্য করো, কি বলেছে, শুধু পর্যবেক্ষণ করে কোণগুলির তুলনা করা এবং কোনটি বড় কোণ তা নির্ণয় করার জন্য বলেছে। এই যে দুটো কোণ দেখতে পাচ্ছ, এটা একটা একটা, এই দুটার একটা, এই দুটো, এর যে দুটা কোণ দেখতে পাচ্ছ এর মধ্যে সবচেয়ে বড় কোণ কোনটা হবে? কি হবে? ভেরি গুড, দেখেই বোঝা যাচ্ছে তাই না, এই যে এটার সাপেক্ষে এটা একটু বড় হচ্ছে, তাই তো। দ্যাট মিন্স আমি বলতে পারি এ কোণটা সবচেয়ে বড়। অথবা এটাকে তুলনা করার আরেকটা প্রসেস আছে, আমরা বলতে পারি এ ও বি হলো একটা বড় কোণ, আর এটা একটার উপরে একটা যখন উপরপাতিত করবে তখনও বুঝতে পারবে। বলেছে এর যে দুটা দেখতে পাচ্ছ, এই যে দুটা কোণ দেখতে পাচ্ছ, তো আমাদের সাথে এখন কানেক্ট হয়েছেন এখন পাবিয়াছড়া কলোনি হাই স্কুল থেকে, হয়তো ওদের কিছু ডাউট আছে, আমরা শুনবো কি ডাউটটা ওদের। গুড মর্নিং স্যার, গুড আফটারনুন স্যার। হ্যালো। সো আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। তো শুধু পর্যবেক্ষণ করে কোনগুলি তুলনা করে এবং কোনটি বড় কোণ তা নির্ণয় করার জন্য বলছে। ঠিক আছে। সো এখন আমরা কি করেছি, যেহেতু এই কোণ দুটো ছোট, তো এই কোণ দুটির ক্ষেত্রে আমরা কি করেছি, একটা উপরপাতিত করেছি। কারণ আগে যে দুইটা চিত্র দেখেছিলাম এই দুটি চিত্রের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, একটা বড় ছিল আর একটা ছোট ছিল, যার জন্য আমরা দেখেই বুঝতে পারছি যে এই কোণটা বড় হবে। কিন্তু আমাদেরকে যখন এরকম দিয়েছে জাস্ট স্লাইড সামান্য একটা ডিফারেন্স আছে, তখন ওই ক্ষেত্রে যখন তুলনা করব তখন ওই ক্ষেত্রে কি করব, একটার সাথে একটা উপরপাতিত করার পর আমরা দেখতে পাচ্ছি যে কিউ বিন্দুটি বি বিন্দুর উপরে আছে। দ্যাট মিন্স আমরা এখান থেকে বলতে পারি অ্যাঙ্গেল পি ও কিউ, পি ও কিউ হলো একটা বড় কোণ। বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভেরি গুড। সো এইভাবে এই দুটোর ক্ষেত্রে আমরা কি করব, উপরপাতিত করব, উপরপাতিত করার পর আমরা এগুলি পেয়ে যাব। তো এখন আরেকটা প্রশ্ন এসেছে,
বলেছে সরলরেখা না থাকা তিনটি পৃথক বিন্দুর মাধ্যমে কয়টি রেখা আঁকা যায় বলেছে। কি বলেছে ভালোভাবে বুঝবে, এরপর উত্তর দেবে। বলেছে সরল রেখায় না থাকায় তিনটা পৃথক বিন্দুর মাধ্যমে কয়টি রেখা আঁকা যায়। একটু আগে আমি জাস্ট পড়িয়েছিলাম তোমাদেরকে, দেখেছো? এই প্রশ্নটা এখন দিয়েছি, ছটফট করে দিয়ে বলে দাও কি হবে। আমি তোমাদেরকে সময় দিয়ে দিয়েছি। এটাকে একটা আঁকতে পারবে, না দুটো আঁকতে পারবে, হ্যাঁ, না তিনটা আঁকতে পারবে, না অসীম সংখ্যক মানে অনেকগুলি, যেগুলো কাউন্ট করতে পারবে না। আমি দেখতে পাচ্ছি এর মধ্যে এগুলি অনেকে সঠিক উত্তর দিয়েছো। এগুলি যদি আগে পড়ানো হয়েছিল তোমাদেরকে, যদি মনে রাখো, বা ভেরি গুড, আমি দেখতে পাচ্ছি অনেকে সঠিক উত্তর দিচ্ছ। তোমাদের সময় শেষ হয়ে গেল। দ্যাট মিন্স আমাদের সঠিক উত্তরটা কি হবে? আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে সি হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি সবাই সঠিক উত্তর দিয়েছো। দ্যাট মিন্স আমরা সরলরেখা কি করতে পারবো, এখানে যদি একটা বিন্দু থাকে, কি বলেছে সরলরেখা না থাকা, এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু, দেখবে একটা সরলরেখা আমি রাখিনি বিন্দুগুলিকে। তো এ সরলরেখা না থাকা তিনটে পৃথক বিন্দুর মাধ্যমে আমি কি করতে পারবো, তিনটে বাহু, দ্যাট মিন্স আমরা তিনটা রেখা আঁকতে পারবো। এখন কোন সম্বন্ধে বলছি দেখো, আমরা কোন আমাদের নিয়মিত আমরা দেখে থাকি, তোমরা যদি একটু ভালোভাবে অবজার্ভ করো, আমরা যখন ঘড়িতে টাইম দেখি, দেখবে ঘড়ির মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার সাথেও কোণ করছে, সেকেন্ডের কাঁটার সাথেও কোণ করছে। দেখেছো? এই যে দেখতে পাচ্ছ, দেখেছো? এখন কটা বেজেছে? 12টা বেজেছে, তাই না? দ্যাট মিন্স মিনিটের কাঁটা কি করেছে, একবার সম্পূর্ণ গুণন হয়েছে, ঠিক আছে? তো দ্যাট মিন্স এক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে কোনটা পেয়েছি, 360 ডিগ্রি পেয়েছি। দ্যাট মিন্স এক ঘূর্ণন সমান 360 ডিগ্রি। বুঝেছো? এর মধ্যে আমরা কি করতে পারি, প্রতিটা অংশ 1 ডিগ্রি নির্দেশ করে, ঠিক আছে? প্রতিটা অংশ কি করবে, 1 ডিগ্রি নির্দেশ করবে। তো 1 ডিগ্রিকে আমরা কিভাবে লিখতে পারি, এই যে ডিগ্রি দেখতে পাচ্ছ, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 1 লিখে 1 এর উপরে যে সিম্বলটা দেখতে পাচ্ছ, এটা আমরা এটার মাধ্যমে ডিগ্রি উপস্থাপনা করি, ঠিক আছে? তো যেহেতু 60 মিনিট ইকুয়াল টু 360 ডিগ্রি, তো 1 মিনিটের মান আমরা এখান থেকে বের করতে পারবো। কি করব, 360 ডিগ্রিকে 60 ডিগ্রির 60 যে মিনিট আছে এটা দিয়ে ডিভাইড করে দেব, আমরা 1 মিনিটের ইকুয়াল টু পেয়ে যাব 60 ডিগ্রি, ঠিক আছে? সো এখন যেটা দেখতে পাচ্ছ সেম একই ভাবে, এখন দেখো, এখন একটা কত বেজেছে, একটা বেজেছে। তো এই একটার ক্ষেত্রে এই যে ঘন্টার কাঁটা আর যে মিনিটের কাঁটা দেখতে পাচ্ছ, এই দুইটার মধ্যে ডিফারেন্স কত হয়ে যাবে, 30 ডিগ্রি। কিভাবে 30 ডিগ্রি হয়েছে, 1 ডিগ্রি সমান 6 বলেছি, এখানে একটা কাঁটার মান 6 ডিগ্রি চলে এসেছে। তো ওই ক্ষেত্রে 1 2 3 4 5 হয়ে যাচ্ছে, তো 5 দিয়ে গুণ করে দেবে, 30 ডিগ্রি পেয়ে যাব আমরা। দ্যাট মিন প্রতি দুটো সংখ্যার মধ্যে যে ডিফারেন্সটা, এটা হয়ে যাবে 30 ডিগ্রি। বুঝেছো? সো এখন আর একটা প্রশ্ন দিয়েছি, দেখো কি বলেছে, আধা ঘন্টায় একটা ঘড়ির মিনিট কাটায় তৈরি হওয়ার কোণ হলো। আধা ঘন্টায় একটি ঘড়ির মিনিট কাটায় তৈরি হওয়া, মিনিট কাটায় যে তৈরি হওয়া, এটা কোণটা কত বলেছে। তো একটাকে তোমাদেরকে বলেছিলাম কিভাবে হচ্ছে, তাহলে তোমরা বলে দাও ছটফট করে কি হবে, আমি তোমাদেরকে সময় দিয়ে দিচ্ছি। আমরা জানি আধা ঘন্টা যে হয়, এটা বলেছে যে আধা ঘন্টা সমান কত জানো তোমরা। তো একটি ঘড়ির মিনিট কাটায় তৈরি হওয়া কোণ হলো, ছটফট করে বলে দাও, তোমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। তোমাদের সময় শেষ হয়ে গেল, দ্যাট মিন্স আমাদের অপশন হয়ে যাবে, অপশন কি হবে, অপশন বি হবে। দেখো, এই যখন ঘড়ির কাঁটা যখন এখানে থাকে, এখানে যদি ইয়ে থাকো, এই যে এখানের মধ্যে যে এটা থাকে, ঠিক আছে, এখানে যদি ধরে নাও ঘন্টার কাঁটা, আর এখানে মিনিটের কাঁটা যদি ধরে নাও, এই যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, এই জায়গা থেকে আমরা পেয়ে যাব 180 ডিগ্রি। বুঝেছো? তো আমাদের ঘড়ির কাঁটা যখন আধা ঘন্টা হবে, তখন ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে যে কোণটা হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার 180 ডিগ্রি।
ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি দুপুর 12টা বেজেছে, ঠিক আছে না? তো দুপুর যখন 12টা বেজেছে, এক্ষেত্রে ঘড়ির কাঁটা মিনিটের কাঁটার মধ্যে পার্থক্য কত হবে? 0 ডিগ্রি হবে, তাই তো। সো তো এখন এখন আরেকটা প্রশ্ন দিচ্ছি, দেখো বলেছে 1 ঘন্টায় একটি ঘড়ির ঘন্টার কাঁটা তৈরি হওয়ার কোণ কত হবে? 1 ঘন্টায় একটি ঘড়ির ঘন্টার কাঁটা তৈরি হওয়ার কোণ কত হবে বলেছে। কত হবে? ভেরি গুড, আমি দেখতে পাচ্ছি অনেকে সঠিক উত্তর। সরি, এখানে টাইম দিয়ে দেয়নি, আমি টাইম দিয়েছি, এখন ছটফট করে বলে দাও কি হবে। 1 ঘন্টায় একটি ঘড়ির ঘন্টা কাঁটা তৈরি হওয়ার কোণ কত হবে বলেছে। ছটফট করে বলে দাও কি হবে। এটা তোমরা জানো, এটা রিভিশন পড়াচ্ছি, তোমরা আগেও পড়িয়েছিলাম এটা। বা ভেরি গুড, দেখে এখন দেখতে পাচ্ছি আমি ম্যাক্সিমাম সঠিক উত্তর দিয়েছ। তোমাদের সময় শেষ হয়ে গেল। তো আমাদের সঠিক উত্তরটা কি হবে? তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে, আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ডি। ঠিক আছে, 1 ঘন্টায় কি হয়ে যাবে? 1 ঘন্টা তো জানো তোমরা সবাই, তো 1 ঘন্টার মধ্যে দেখবে একটা ঘড়ির ঘন্টার কাঁটার মধ্যে দিয়ে তৈরি হওয়ার যে কোণটা হবে, এই কোণটা সবসময় মনে রাখবে, এটার মধ্যে হয়ে যাবে 30 ডিগ্রি। তো দেখো এগুলি, এই যে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলি দেখতে পাচ্ছ, 1 2 3 4 5, এই যেগুলি যে দেখতে পাচ্ছ, এগুলি কোণ আমরা আগেও পড়িয়েছিলাম। দেখবে এটার মধ্যে কত হবে, এটার ডাইরেক্ট যখন ঘুরবে এভাবে 360 ডিগ্রি, এখান থেকে আমরা 180 ডিগ্রি পেয়ে যাব। হ্যাঁ, এখান থেকে আমরা এখান থেকে আমরা কত পাবো, 360 কে 3 দিয়ে ডিভাইড করে দেবে, প্রত্যেকটার মান পেয়ে যাবে। ঠিক আছে, এগুলো আমরা পড়িয়েছিলাম আগে। ঠিক আছে, একদম সহজ। তো আবার আমরা পড়ছিলাম কোণের প্রকারভেদ। ঠিক আছে, কত ধরনের আমরা কোণ পাই। তো আমরা কোণের প্রকারভেদ বলতে সরল কোণ পাবো প্রথমত। সরল কোণ কিভাবে পাবো, দেখো এই ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা যখন সরলরেখা বরাবর থাকে, একটা আরেকটার অপোজিট সাইডে একদম সমান থাকবে, অপোজিট সাইডের দিকে থাকবে, তখন কি থাকবে, সরলরেখা থাকবে, তখন এই যে ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে যে কোণটা তৈরি হবে, এটা হবে 180 ডিগ্রি। এ দ্যাট মিনস আমরা বলতে পারি এক সরল কোণ সমান 180 ডিগ্রি, আর এটাকে বলবো আমরা সরল কোণ। আবার এখান থেকে যে দেখতে পাচ্ছ, এখানে যে দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলবো স্থূলকোণ। স্থূলকোণ যে কোণটি 90 ডিগ্রির বেশি কিন্তু 180 ডিগ্রির কম, তাকে আমরা বলবো স্থূলকোণ। সবসময় মনে রাখবে 90 ডিগ্রি বেশি হতে হবে, 90 ডিগ্রি হলে হবে না, কিন্তু 180 ডিগ্রি কম, তাকে আমরা বলবো স্থূলকোণ। বুঝতে পেরেছ? তো এই যে অনেকগুলি দেখতে পাচ্ছ, আমরা স্থূলকোণ আমাদের দৈনন্দিন জীবনে কোথায় কোথায় দেখতে পাই, দেখেছো? এখানে যে স্পাইডারম্যানটা দেখতে পাচ্ছি এখানে পাবো, হ্যাঁ, এখানে যে স্টপ দেখতে পাচ্ছি এখানেও পাবো। দেখো এই কোণগুলি কথা বলছি, এই যে কোণগুলি দেখতে পাচ্ছি এই কোণগুলি, ঠিক আছে, এই কোণগুলিতে আমরা যে দেখেছো, এগুলি তো তোমরা পথে 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 দেখেছো, পথে ঘাটে দেওয়া থাকে গাড়িদের জন্য স্টপ। তো এখানে স্থূলকোণ আমরা পেয়ে যাব। এই যে চেয়ার একটা দেখতে পাচ্ছ, এখানে সেম আমরা স্থূলকোণ পেয়ে যাব। এখন এক্ষেত্রে আমরা যেটা পেয়েছি এটাকে আমরা বলবো সম্পূর্ণ কোণ। যে কোণটি ঠিক 360 ডিগ্রি পরিমাপ করে তাকে সম্পূর্ণ কোণ বলা হয়। ঠিক আছে, যে কোণটি ঠিক 360 ডিগ্রি পরিমাপ করবে তাকে বলা হয় সম্পূর্ণ কোণ। এই যে দেখতে পাচ্ছ এখান থেকে যে ঘড়ির ঘন্টার কাঁটা মিনিটের কাঁটাটা কিভাবে এসেছে, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরে ঘুরিয়ে এই জায়গাতে এসেছে। ঠিক আছে, এই যে এইভাবে ঘুরে ঘুরে এসেছে। তো তো এই ক্ষেত্রে একটা সম্পূর্ণ গুণন হয়েছে, আর এক সম্পূর্ণ গুণন আমরা কত পেয়েছি, 360 ডিগ্রি। সেম এটার ক্ষেত্রে এইভাবে ঘুরে এক জায়গাতে এসেছে, যখন মিনিটের কাঁটা ঘন্টার কাঁটা যখন একটা আরেকটার উপর উপরে পাতিত হয়েছে, তখন এক্ষেত্রে আমরা একটা সম্পূর্ণ কোণ পেয়ে যাব। এখন এক্ষেত্রে কি পাবো আমরা, প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণটা কি হয়ে যাবে, যে কোণটি 180 ডিগ্রি বেশি কিন্তু 360 ডিগ্রি কম, তাকে আমরা বলবো প্রবৃদ্ধ কোণ। 180 ডিগ্রি হলে হয়ে যাচ্ছে কি হয়ে যাবে, সরল কোণ। তো 180 ডিগ্রি থেকে বেশি হতে হবে,
আর 360 ডিগ্রি যদি হয়ে যায় এটা হয়ে যাবে সম্পূর্ণ কোণ, মানে একটা এক ঘূর্ণনের 360 ডিগ্রি হচ্ছে। তো প্রবৃদ্ধ কোণ হতে হলে তোমাকে 180 ডিগ্রি বেশি যেতে হবে আর 360 ডিগ্রি নিচে যেতে হবে প্রবৃদ্ধ কোণ হতে হলে। ঠিক আছে, তো দ্যাট মিনস আমরা কি কি পড়েছি? তো এখান থেকে সরল কোণ সবসময় মনে রাখবে, সরল কোণ কত হতে হবে? 180 ডিগ্রি। হ্যাঁ, সমকোণ হলে শুধু 90 ডিগ্রি হবে, সম্পূর্ণ কোণ হলে 360 ডিগ্রি হবে, আর প্রবৃদ্ধ কোণ হলে 180 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে থাকতে হবে, স্থূল কোণ হলে 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে থাকতে হবে, আর সূক্ষ্ম কোণ হলে, এটা সব সময় মনে রাখবে, সূক্ষ্ম কোণের মান হবে কত হবে? সূক্ষ্ম কোণের মান সূক্ষ্ম কোণের মানটা কত হবে? 0 থেকে 90 ডিগ্রির ভিতরে। ঠিক আছে, তো আজকে ক্লাসটা এতটুকু রাখছি, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আমরা আগামী দিন আবার একটা নতুন টপিক নিয়ে আসবো তোমাদের সামনে। তো আজকে ক্লাসটা এতটুকু রাখছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ক্লাসে মনোযোগ দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।